আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। বোর্ড কর্তৃক সিলেবাস সংক্ষিপ্ত করে দিয়েছে। সেখানে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায়। এই 4টা অধ্যায় আছে প্রথম পত্রে, এবং প্রতিটা অধ্যায় আবার কোন কোন বিষয়গুলো আছে সেটাও নির্ধারণ করে দেওয়া আছে। তো তোমরা সংগ্রহ করার চেষ্টা করবে, সংগ্রহ করবে। আর যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কল করতে পারো, কারণ আমার কাছে আছে, আমার কাছ থেকে ফটো করে নিতে পারবে। আমি ইতিমধ্যে শেষ করে ফেলেছি দশম অধ্যায়। আমি তোমাদের সপ্তম অধ্যায় অপেক্ষাকৃত অনেক বড়, প্রতিটা অধ্যায়ের সাথে অনেক বড় অধ্যায়টা। তো এখানে কিছু বিষয় আছে যেগুলো তোমরা অনেকে বুঝতে পারো না, সেই বিষয়গুলো নিয়ে আমি আবার ক্লাস নিতে চাচ্ছি। আজকে আমি সপ্তম অধ্যায়ে আইনসভা গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করব। আইনসভা গঠন এবং কার্যাবলী। আইনসভার গঠন এবং কার্যাবলী। আইনসভার গঠন এবং কার্যাবলী আলোচনা করার আগে আমাদের জানতে হবে আইনসভাটা কি। আইনসভা হচ্ছে বা আইনসভা হচ্ছে যে সভা আইন প্রণয়ন, আইন পরিবর্ধন, সংশোধন করে থাকে, সেই সভাকে আইনসভা বলা হয় বা আইন বিভাগ বলা হয়। আইন বিভাগ সেই বিভাগকে বলা হয় যে বিভাগ আইন প্রণয়ন করে থাকে, পরিবর্ধন এবং সংশোধন করে থাকে, সেই বিভাগকে আইন বিভাগ বলা হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে, আইন বিভাগের গুরুত্ব অপরিসীম। আইনসভা প্রণীত আইনের আলোকেই একটি দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আইনসভা প্রণীত আইনকে বাস্তবায়িত করার জন্য শাসন বিভাগ ও বিচার বিভাগ প্রয়োজনীয়তা দেখা দেয়। অর্থাৎ আইন বিভাগ যে আইনটা প্রণয়ন করে থাকে সেটা বাস্তবায়ন করে শাসন বিভাগ, তারপরে বিচার বিভাগ। তোমরা জানো যে প্রচলিত আইনের যে ভাঙে তাকে গ্রেপ্তার করা হচ্ছে শাসন বিভাগ, অর্থাৎ পুলিশ, র্যাব। তারপরে তার বিচার হয় হচ্ছে বিচার বিভাগে। আইনসভার সদস্যগণ হলেন জনপ্রতিনিধি। তোমরা জানো বাংলাদেশের আইনসভা হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদের সদস্য যারা, তারা আইনসভার সদস্য। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বা আশা আকাঙ্ক্ষা তারা আইনসভায় গিয়ে তুলে ধরে, জনগণের আশা আকাঙ্ক্ষা তুলে ধরে। সরকারের সকল কাজে আইনসভার অনুমোদন প্রয়োজন হয়। আইনসভার অনুমোদন ছাড়া সরকার আর্থিক কাজ সম্পন্ন করতে পারে না। আইনসভা
শাসন বিভাগকে গঠন করে, সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভা গঠন করে এবং মন্ত্রিসভাকে পদচ্যুত করে থাকে হচ্ছে আইনসভা বা আইন বিভাগ। এই আইনসভা দেশের সংবিধান প্রণয়ন তা বাতিল বা সংশোধন করতে পারে। সুতরাং আইনসভার মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম। এই আইনসভা সম্পর্কে বা এই আইনসভা সম্পর্কে যেহেতু আমরা জানলাম, এখন আইনসভার গঠন সম্পর্কে আমরা জানব। আইনসভার গঠন। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশের আইনসভার গঠন কিন্তু একরকম নয়। যেহেতু গঠনের মাত্রা, রূপ এক নয়, গঠন কাঠামো, সদস্য সংখ্যা, সদস্য পদের যোগ্যতা অযোগ্যতা, নির্বাচন পদ্ধতি, কার্যকালের মেয়াদ প্রভৃতি বিষয়ে কিন্তু ভিন্নতা রয়েছে এক দেশের সাথে এক দেশের। যেমন আমেরিকার সাথে বাংলাদেশের আইনসভার কিন্তু পার্থক্য রয়েছে। যেমন সেখানে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, বাংলাদেশে হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা। সেখানে কার্যকালের মেয়াদ হচ্ছে 4 বছর, বাংলাদেশের মেয়াদ হচ্ছে 5 বছর। এরকম অনেক পার্থক্য রয়েছে, এক দেশের সাথে এক দেশের একটা পার্থক্য রয়েছে। এই পার্থক্যের ভিত্তিতে কিন্তু আইনসভার গঠন কিন্তু আলাদা হয়ে থাকে। এই গঠন কাঠামোর দিক থেকে বর্তমান সময় আইনসভা, সাধারণত আইনসভা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। গঠন কাঠামোর দিক থেকে আইনসভা সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, সেটা আমরা পরবর্তীতে লিখে দেখাবো। একটা হচ্ছে এককক্ষ বিশিষ্ট আইনসভা, আর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যেমন বাংলাদেশের আইনসভা হচ্ছে এককক্ষ বিশিষ্ট আইনসভা, ভারতের আইনসভা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, আমেরিকার দ্বিকক্ষ বিশিষ্ট, তারপরে ইংল্যান্ডের দ্বিকক্ষ বিশিষ্ট। এরকম অনেক দেশে আছে এককক্ষ বিশিষ্ট, আবার অনেক দেশে আছে দ্বিকক্ষ। বাংলাদেশ, তুরস্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড এই দেশগুলো কিন্তু এককক্ষ বিশিষ্ট আইনসভা। এখন আমরা এটা ছকের আকারে দেখাই, আইনসভা গঠনটা ছকের আকারে দেখাই। ছক বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট। দ্বিকক্ষ বিশিষ্ট। আচ্ছা, এক কক্ষ বিশিষ্ট আইনসভা সদস্যগণ নির্বাচিত হন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এটা আবার 2 প্রকার। নিম্নকক্ষ, উচ্চকক্ষ। নিম্নকক্ষ, উচ্চকক্ষ। আচ্ছা, যেহেতু বোর্ড বেশি বড় নয়, তাই আমাকে উপরের দিকে মুছে ফেলতে হচ্ছে। তোমরা এতটুকু দেখেছো, এখন আমরা এটা উপরে একটু মুছে দিয়ে আবার নতুন করে করতে হবে। এটা 2 ভাগে ভাগ করা হয়েছে। হচ্ছে নিম্নকক্ষ,
একটা হচ্ছে উচ্চকক্ষ। নিম্নকক্ষ হচ্ছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষ হচ্ছে 4 পদ্ধতিতে আসে উচ্চকক্ষ। আমরা দেখি কি কি পদ্ধতিতে আসে। একটা হচ্ছে 1 নম্বর উত্তরাধিকার সূত্রে। 2 নম্বর মনোনয়নের মাধ্যমে। 3 নম্বর প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। প্রত্যক্ষ নির্বাচনের 4 নম্বর হচ্ছে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। উত্তরাধিকার সূত্রে আসে উচ্চকক্ষের সদস্যগণ, উত্তরাধিকার সূত্রেও আসে, মনোনয়নের মাধ্যমে আসে, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আসে এবং পরোক্ষ নির্বাচনের মাধ্যমে আসে। উত্তরাধিকার সূত্রে অর্থাৎ পিতা ছিলেন উচ্চকক্ষের সদস্য, তার ছেলেও আসে, এইভাবে উত্তরাধিকার সূত্রে আসতে পারে। অথবা সম্ভ্রান্ত কোনো পরিবারের কোনো সন্তান বা ব্যক্তি সে আসতে পারে। তারপরে মনোনয়ন, অর্থাৎ তাকে সিলেক্ট করা হলো, মনোনয়ন দেওয়া হলো, হ্যাঁ, যে অমুক ব্যক্তি সদস্য হবেন, এরকমভাবে মনোনয়ন দেওয়া হলো। তারপরে প্রত্যক্ষ নির্বাচন, প্রত্যক্ষ নির্বাচন অর্থাৎ এই যে এটাকে বললাম যে নিম্নকক্ষ যেমন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আসে, হ্যাঁ, জনপ্রতি যেমন ভোটে দাঁড়ায় তারপরে সে জিতে আসে, ঠিক এরকম প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আসে। এবং সর্বশেষ পরোক্ষ নির্বাচন। পরোক্ষ নির্বাচন হচ্ছে সরাসরি না, সে দেখা যাচ্ছে পার্লামেন্টের যারা সদস্য তাদের ভোটে সে উচ্চকক্ষের সদস্য হয়েছে, এরকম আর কি। প্রথমে পার্লামেন্টের সদস্যরা নির্বাচনের মাধ্যমে সদস্যপদ লাভ করেছে, তারপরে তাদের ভোটে যারা উচ্চকক্ষের সদস্য তারা সেটাকে বলা হচ্ছে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। তো এই হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার গঠন। এখন আমরা জানবো যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি। এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে সেই আইনসভাকে বোঝায় যে কক্ষ, যে আইনসভার একটি মাত্র কক্ষ বা পরিষদ রয়েছে। যে আইনসভা একটি মাত্র কক্ষ বা পরিষদ রয়েছে এবং সেখানে যেটা যে আইন পরিষদ গঠিত সেটাই হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। যেমন বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, তুরস্কে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড প্রভৃতি এরকম অনেক রাষ্ট্র রয়েছে যেগুলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা, 2টা কক্ষ নেই। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে যে আইনসভা 2টা কক্ষ রয়েছে, একটা হচ্ছে নিম্নকক্ষ, একটা হচ্ছে উচ্চকক্ষ। যেমন বললাম, নিম্নকক্ষ হচ্ছে সরাসরি নির্বাচনের মাধ্যমে আসতেছে প্রতিনিধিরা, আর উচ্চকক্ষের হচ্ছে চার পদ্ধতিতে আসে। এক দেশে এক রকম পদ্ধতি ফলো করা হয়, কোনো দেশে মনোনয়নের মাধ্যমে দেওয়া হয়, কোনো দেশে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আসে, কোনো দেশে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে আসে, উত্তরাধিকার সূত্রে আসে, এরকম এক দেশে এক রকম নিয়ম ফলো করা হয়। তো এই যে 2টা কক্ষ, যে আইনসভায় 2টা কক্ষ রয়েছে বা পরিষদ রয়েছে, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা নিম্নকক্ষ। এই 2টা পরিষদের যে কক্ষ যে আইন পরিষদ গঠিত সেটাই হচ্ছে
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেমন ভারত, যেমন ইংল্যান্ড, যেমন আমেরিকা, জাপান, এরকম অনেক দেশ রয়েছে যেগুলোতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। তাহলে আমরা আইনসভার গঠন সম্পর্কে জানলাম। এখন আইনসভার কার্যাবলী সম্পর্কে জানবো। তো এখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি আছে। হ্যাঁ, অর্থাৎ আইনসভা এক কক্ষ বিশিষ্ট আইনসভার ভালো দিক, আবার এক কক্ষ আইনসভার খারাপ দিক। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ভালো দিক আবার খারাপ দিক, এগুলো আলোচনা আছে। যেহেতু এই আলোচনাগুলো আমি এখন করবো না, হয়তো পরবর্তী করতে পারি। এরপরে যে আলোচনা এখন করবো সেটা হচ্ছে আইনসভার কার্যাবলী, অর্থাৎ আইনসভার কাজ কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আইনসভার ক্ষমতা এবং কার্যাবলী, যেহেতু একটা প্রথমে আলোচনা করেছি যে আইনসভা খুব গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইনসভার গুরুত্ব অপরিসীম। আইনসভায় আইন প্রণীত হয়, সে আইন পরিবর্তন, সংশোধন, এরকম বিভিন্ন রকম কাজ হয়ে থাকে। এছাড়াও আইনসভার আরও অনেক কাজ রয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখব যে আইনসভার কী কী কাজ রয়েছে। এখানে আইনসভার দুইটা কাজ ভাগ করে দেওয়া আছে। আমরা দেখি কীভাবে লেখা আছে যে এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা কাজ দেওয়া আছে। যদিও আমরা পরোক্ষ কাজগুলো আমরা আলোচনা করব, তারপর দেখি কী কী দেওয়া আছে। যেমন আইন প্রণয়ন ও সংশোধন প্রত্যক্ষ কাজের মধ্যে, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ, 3 নম্বর নির্বাচনমূলক, 4 নম্বর সংবিধানের ব্যাখ্যা প্রদান, 5 নম্বর জাতীয় অর্থ নিয়ন্ত্রণ তদারক, 6 নম্বর বিচার সংক্রান্ত, 7 নম্বর বিতর্ক আলোচনার মাধ্যমে জনমত গঠন, 8 নম্বর সংযোগ সাধন এবং তদন্ত অনুসন্ধান। এই হচ্ছে প্রত্যক্ষ কার্যাবলী। পরোক্ষ কার্যাবলী হচ্ছে বৈধকরণ, সামাজিকীকরণ, রাজনৈতিক অংশগ্রহণ 3 নম্বর, 4 নম্বর রাজনৈতিক নিয়োগ, 5 নম্বর রাজনৈতিক মতৈক্য সৃষ্টি, 6 নম্বর রাজনৈতিক বিরোধী দূরীকরণ, রাজনৈতিক বিরোধ দূরকরণ। তা আমরা পরোক্ষ নির্বাচন কার্যাবলীগুলো আলোচনা করবো, প্রত্যক্ষ কার্যাবলীগুলো আলোচনা করব। দেখি কী কী কাজ রয়েছে। আইন প্রণয়ন, প্রথম হচ্ছে আইন প্রণয়ন। আমরা এখন আলোচনা করছি কার্যাবলী। আইনসভার গঠন আলোচনা করেছি, এখন আইনসভার কার্যাবলী আলোচনা করছি। কার্যাবলী, আইনসভার কার্যাবলী প্রথম হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত। আইন প্রণয়ন, আইন প্রণয়ন আমরা প্রথমে আলোচনা করেছি যে আইনসভার প্রধান কাজই হচ্ছে আইন প্রণয়ন করা, অর্থাৎ আইন বিভাগ আইন প্রণয়ন করবে রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে সমুন্নত রেখে বা রাষ্ট্রীয় মূল্যবোধগুলোকে না হাত দিয়ে। আইনসভা প্রচলিত আইনের কিংবা প্রথাগত বিধানের সংশোধন পরিবর্তন করে থাকে। আইনসভা শাসন পরিচালনার নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে 2 নম্বর হচ্ছে সংবিধান প্রণয়ন ও সংশোধন। সংবিধান প্রণয়ন ও সংশোধন। আইনসভার সদস্যগণ সংবিধান প্রণয়ন করে থাকে এবং প্রয়োজনে তা সংশোধন, আইনসভার সদস্যগণ সংবিধান প্রণয়ন করে থাকে এবং প্রয়োজনে তা সংশোধন করে থাকে। তোমরা জানো যে বাংলাদেশে 1972 সালে প্রণীত হয়। ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশের সংবিধান প্রণীত হয় এবং তিনি কিন্তু সে সময় আইনসভার সদস্য ছিলেন এবং তার নেতৃত্বেই এই
সংবিধান প্রণীত হয়। বাংলাদেশে সপ্তদশ সংশোধনী পর্যন্ত হয়েছে, অর্থাৎ আইন যেমন সংবিধান প্রণয়ন করা হয় ঠিক তেমনি এর সংশোধন পরিমার্জনা করা হয়ে থাকে, অর্থাৎ বাংলাদেশেও কিন্তু সেটা হয়েছে। আইনসভার সংবিধান পরিবর্তন করতে গেলেও সেটা উত্থাপিত হয় এবং 2/3 ভোটের মাধ্যমে সেটা পাশ হয়। আইনসভার সদস্যদের 2/3, এটা অর্থাৎ 3 ভাগের 2 ভাগ সেটার পক্ষে যদি ভোট পড়ে তাহলে সেই সংবিধান সংশোধন হয়। এরপরে আমরা দেখব 3 নম্বর সংবিধানের ব্যাখ্যা প্রদান। সংবিধানের ব্যাখ্যা প্রদান। পৃথিবীতে অনেক দেশই আইনসভা সংবিধানের ব্যাখ্যা প্রদান করে থাকে। সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় আইনসভা সে দেশের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করে থাকে। এরকম আরও অনেক রাষ্ট্র রয়েছে যে দেশের আইনসভা সংবিধানের ব্যাখ্যা করে থাকে। চার নম্বর, জাতীয় অর্থনীতি তদারক। জাতীয় অর্থ নিয়ন্ত্রণ ও জাতীয় অর্থ নিয়ন্ত্রণ ও তদারক। আইনসভা জাতীয় অর্থ অর্থাৎ দেশের অর্থ নিয়ন্ত্রণ করে থাকে এবং সেটা তদারক করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক। আইনসভার সম্মতি ব্যতীত কোনো কর ধার্য বা ব্যয় বরাদ্দ করা হয় না বা করা যায় না। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার সময় প্রতি আর্থিক বছরের শেষ দিকে পরবর্তী বছরের জন্য আয় ব্যয় সংক্রান্ত হিসাব বা বাজেট পেশ করা হয়। তোমরা জানো বাংলাদেশের প্রতি বছর বাজেট পেশ করা হয় এবং সেটা প্রতি বছর জুনে কিন্তু বাজেট পেশ করা হয় এবং সেই বাজেট পেশ করার পরে সেটার উপরে কিছুদিন আলোচনা সমালোচনা চলে, তারপরে সেটা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। পাঁচ নম্বর, শাসন সংক্রান্ত কাজ। শাসন সংক্রান্ত কাজ। আইনসভা শাসন সংক্রান্ত কিছু কিছু কাজ করে থাকেন। আইনসভার অনেক দেশেই কিছু কিছু শাসন সংক্রান্ত কাজ করে থাকে। সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার বিভিন্ন কমিটির মাধ্যমে শাসন সংক্রান্ত কাজ করে থাকেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে আইনসভার উচ্চকক্ষ সিনেটের সম্মতিক্রমে সে দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। সিনেটের অনুমোদন ছাড়া সন্ধি, চুক্তি, যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন করা সে দেশের প্রেসিডেন্টের পক্ষে সম্ভব নয়। ছয় নম্বরটা হচ্ছে বিচার সংক্রান্ত। বিচার সংক্রান্ত কাজ। আইনসভা বিচার সংক্রান্ত কিছু কিছু কাজ করে থাকে।
অসৎ আচরণের অভিযোগে আইনসভার যে কোনো সদস্যের সদস্যপদ বাতিল করতে পারে হচ্ছে আইনসভা। ব্রিটিশ লর্ড সভা হচ্ছে সে দেশের সকল মামলার আপিল বিভাগের চূড়ান্ত আদালত। আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভা সে দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীদের অভিযুক্ত করে অপসারিত করতে পারে। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে আইনসভা রয়েছে, যে কোনো আইনসভার সদস্য অসৎ আচরণ করার জন্য তাকে তার সদস্যপদ বাতিল করা হয়েছে। এরকম আমি সঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায়, অর্থাৎ আমাদের মেবি 2014 দিকে হবে, 14-15 দিকে হবে। সেই সময় আওয়ামী লীগেরই এক আইনসভার সদস্য তার অসৎ আচরণের জন্য তাকে আইনসভার সদস্য এবং সর্বসম্মতিক্রমে তাকে কিন্তু তার সদস্যপদ বাতিল করা হয়েছিল। এরকম ঘটনা বাংলাদেশেও একাধিকবার রয়েছে। এরকম বিচারসম্মত কাজ আইনসভা করে থাকে। 7 নম্বর হচ্ছে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ। শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ। আইনসভা শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ করে থাকে। সংসদীয় সরকার পদ্ধতিতে শাসন বিভাগ বা মন্ত্রিপরিষদ তাদের কাজের জন্য যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকেন। আইনসভা আস্থা হারালে মন্ত্রিপরিষদ পদত্যাগ করতে হয়, এটা তোমরা অনেকে জানো। আইনসভা সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক, আলোচনা, নিন্দা প্রস্তাব আনয়ন, মুলতবি প্রস্তাব উত্থাপন এবং অনাস্থা প্রস্তাব পাশ করে শাসন বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে। নির্বাচন সংক্রান্ত কাজ। নির্বাচন সংক্রান্ত আইনসভা নির্বাচন সংক্রান্ত কিছু কিছু কাজ করে থাকে। একটা কথা তোমাদের না বললেই নয়, আসলে আমরা কিন্তু বাংলাদেশে আইনসভার কার্যগুলো আলোচনা করছি না, টোটালি বিশ্বের যতগুলো আইনসভা আছে সেটারই একটা আইনসভার কাজ করছে। সেটা ভারতের আইনসভা হতে পারে বা বাংলাদেশের বা আমেরিকার। আইনসভার কার্যগুলো এক দেশের কাজ এক রকম, সেটাই কিন্তু আলোচনা হচ্ছে। হ্যাঁ, এর সাথে আমরা সব বাংলাদেশের কিছু অনেক সময় মিলবে না, কারণ সব কাজ কিন্তু বাংলার সাথে মিলবে না। বাংলাদেশের আইনসভা যে কাজ করে থাকে অনেক সময় দেখা যায় আমেরিকার আইনসভা সেই কাজ করতে পারবে না, বা আমেরিকা আইনসভা যে কাজ করে বাংলাদেশের আইনসভা সেই কাজ করে না। তো এই জন্য এটা কিন্তু বাংলাদেশের আইনসভা সম্পর্কে আমরা বলছি না, এটা সারা বিশ্বের আইনসভা সম্পর্কে বলা হচ্ছে, যেখানে যে কোনো দেশের আইনসভার সাথে সেটা কিন্তু নাও মিলতে পারে। এক দেশের, যেহেতু বললাম যে এক দেশের আইনসভা কিন্তু এক রকম, গঠন পদ্ধতি আলাদা, কার্যবলী কিছুটা আলাদা রয়েছে। নির্বাচন সংক্রান্ত আইনসভা নির্বাচন সংক্রান্ত কাজ করে থাকে। বাংলাদেশ এবং ভারতীয় রাষ্ট্রপতি, তোমরা জানো যে বাংলাদেশের রাষ্ট্রপতির যে নির্বাচন সেটা কিন্তু আইনসভার যারা সদস্য হয়েছেন তাদের ভোটে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়। ঠিক ভারতেও ঠিক তাই, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে ভারতের পার্লামেন্টের সদস্যের 2/3 ভোটে, বাংলাদেশের 2/3 ভোটে নির্বাচিত হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো সমস্যা সৃষ্টি হলে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সভা উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করে এবং নিম্নকক্ষ প্রতিনিধি সভা রাষ্ট্রপতিকে নির্বাচিত করে। তাহলে এইভাবে আইনসভা নির্বাচন সংক্রান্ত কাজ করে থাকে। 9 নম্বর আলোচনা ও বিতর্ক সংক্রান্ত কাজ।
আলোচনা ও বিতর্ক সংক্রান্ত। আইন প্রণয়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের কৌশল নির্ণয় প্রসঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার সমূহে আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হয়। তোমরা জানো যে বাংলাদেশে আইনসভায় আলোচনা চলে বিভিন্ন নীতি নির্ধারণ বা যে বিভিন্ন কার্যবলী নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আইনসভায় কিন্তু আলোচনা হয়। প্রতি বছরে দেখাচ্ছে 5 থেকে 6 বার বাংলাদেশের জাতীয় সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং বিতর্ক অর্থাৎ কেউ পক্ষে কথা বলে, সেটার বিপক্ষে কেউ কথা বলে। তো এই ধরনের কাজ জাতীয় আইনসভা করে থাকে। দশ নম্বর, জনমত গঠন সংক্রান্ত। জনমত গঠন সংক্রান্ত কাজ। আইনসভা জনমত গঠন সংক্রান্ত কাজ করে থাকে। আইনসভায় যে আলোচনা অনুষ্ঠিত হয়, যে বিতর্ক অনুষ্ঠিত হয়, সেই আলোচনা কিন্তু টিভিতে প্রচারিত হয়, টিভি রেডিওতে, অনেক সময় না, সবসময় টিভি এবং রেডিওতে প্রচারিত হয়। এর ফলে এই আলোচনা অনুষ্ঠান কিন্তু জনগণ দেখে থাকে এবং তারা সচেতন হয় এবং একটা সুষ্ঠু জনমত সৃষ্টি হয়। এগারো নম্বর, অনুসন্ধানমূলক। অনুসন্ধানমূলক। আইনসভা অনেক সময় গুরুত্ব সম্পন্ন কোনো বিষয়ে কমিটি গঠন করে অনুসন্ধানমূলক কাজও সম্পাদন করে থাকে। তো এই হচ্ছে আইনসভার কার্যাবলী। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছো যে আইনসভার কার্যাবলী কী। আমি আইনসভার কার্যাবলীগুলো আরেকবার বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, যদিও বিস্তারিত আলোচনা করবো না। আইনসভার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তারপরে হচ্ছে বলা হচ্ছে সংবিধান প্রণয়ন করে থাকে এবং সংশোধন করে থাকে হচ্ছে আইনসভা। সংবিধানের ব্যাখ্যা প্রদান করে থাকে। সংবিধানের ব্যাখ্যা, অনেক দেশের সংবিধানের ব্যাখ্যা প্রদান করে থাকে হচ্ছে আইনসভা। জাতীয় অর্থ নিয়ন্ত্রক এবং তদারক, অর্থাৎ জাতীয় সংসদ বা জাতীয় সংসদের সদস্য অর্থাৎ আইনসভার সদস্যগণ জাতীয় অর্থ নিয়ন্ত্রণ করে থাকে এবং সেটা তদারক করে থাকে। জাতীয় আইনসভার অনুমতি ব্যতীত কোনো কর ধার্য করা যায় না এবং সেটা কোনো অর্থ ব্যয় করার কোনো সুযোগ নেই। শাসন সংক্রান্ত কাজ করে থাকে আইনসভা, তোমরা জানো, আমি আলোচনা করেছি যে শাসন সংক্রান্ত কাজ করে থাকে। তারপরে বিচার সংক্রান্ত কাজ করে, অর্থাৎ কোনো সদস্য যদি কোনো আইনসভার কোনো সদস্য যদি এমন কোনো কাজ করে থাকে যেটা হচ্ছে অবমাননাকর, রাষ্ট্রের জন্য অবমাননাকর, ক্ষতিকর, এরকম কোনো কাজ করে তাকে কিন্তু সদস্যপদ বাতিল করতে পারে এই আইনসভা। নির্বাচন সংক্রান্ত কাজ করে থাকে আইনসভা। আলোচনা এবং বিতর্ক কাজ করতে আলোচনা, আমি বলেছি যে আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে, দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে এবং সেটার বিতর্ক অর্থাৎ বিরোধী দল এটার পক্ষে বা বিপক্ষে কথা বলে থাকে। তারপরে জনমত গঠন সংক্রান্ত কাজ করে থাকে এবং সর্বোপরি হচ্ছে অনুসন্ধানমূলক কাজ করে থাকে। তো এই হচ্ছে যা আইনসভার কার্যাবলী।
আজকের যে বিষয় হচ্ছে আইনসভার গঠন, ক্ষমতা এবং কার্যকর। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছ আজকের আলোচনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে ক্লাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাগুলো মেনে চলো। যেহেতু সংক্রমণ আবার বেড়েছে, তাই অবশ্যই তোমরা মাস্ক না পরে বের হবে না এবং বেশি প্রয়োজন ছাড়া, মানে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার দরকার নেই এবং বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে। তো যাই হোক, তোমরা ভালো থাকো। আগামী ক্লাসে আবার কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।